আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, ফাঁস হওয়া অডিও যাচাই করে বিবিসির প্রতিবেদন। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত মনে করে বিএনপি, জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন মন্তব্য। মৌসুমী বায়ু সক্রিয় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টি, আরও বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস। বরখাস্ত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করতে হাইকোর্টের নির্দেশ, ফেরত দিতে হবে বেতন সহ সব পাওনা ও সুযোগ সুবিধা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জুলাই অভ্যুত্থান দমাতে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন বলে দীর্ঘ অনুসন্ধান শেষে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে তারা বলেছে 2024 সালের 5ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির ঘটনায় কমপক্ষে 52 জন নিহত হয়েছেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2024-এর জুলাইতে চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। টানা 36 দিনের মাথায় বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের শত শত ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। সেগুলো বিশ্লেষণ ও যাচাই বাছাই করে যাত্রাবাড়ির হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটির অনুসন্ধান টিম। বিবিসি বলছে, যাত্রাবাড়ি হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতার ঘটনা। এছাড়া বিক্ষোভ দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ সংশ্লিষ্ট ফাঁস হওয়া অডিও রেকর্ডটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারই বলে নিশ্চিত করেছে বিবিসির অনুসন্ধানকারীরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বিবিসি প্রতিবেদনে যা বলেছে সেগুলো সরকারি তদন্তেও এসেছে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে আসায় নৃশংসতা আর ভয়াবহতার চিত্র আরো বেশি ফুটে উঠেছে। আমার বাংলাদেশের মানুষ সবাই জানে গত জুলাই অগাস্টে কি হয়েছিল, কে কি করেছে, কারা গুলি করেছে, কারা কিভাবে একটা বিশাল জনগোষ্ঠী মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ইউএন এর রিপোর্ট স্পষ্ট এসছে কতজন মারা গেছেন, 1000-এরও বেশি ছেলে মেয়ে মারা গেছে এবং তাদের মধ্যে চিলড্রেন আছে, শিশু আছে 100-রও বেশি। এই জিনিসগুলো আমরাই জানতাম। এখন যেটা হয়েছে যে বিবিসির মতো একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রেসপেক্টেড নিউজ অর্গানাইজেশন, ব্রডকাস্টার, তারা দেখেছেন যে তাদের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে কে আসলে এই মার্ডারগুলো অথরাইজ করেছে। শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার চলছে। অবশ্যই আমরা মনে করি যে আইসিটি তো আপনি দেখেছেন যে আইসিটি চিফ প্রসিকিউটর এগুলো নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু উনি বলছেন যে কেসটা কত দূর এগোচ্ছে ফরমার প্রাইম মিনিস্টার এগেইনস্টে, আমাদের যে এভিডেন্স গুলো কি কি সেগুলো আমরা বলছি এবং এই বিষয়ে ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে। এটা এমন একটা সময়ে আসলে বিবিসি প্রচার করেছে যখন এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীকে 6 মাসের একটা সাজাও দেয়া হয়েছে এবং তার বিচার প্রক্রিয়া চলছে। আমরা আশা করছি যে ট্রাইব্যুনালে এই
খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে এই ট্রায়ালটা হবে আর কি, ট্রায়াল হবে এবং আমরা খুব দ্রুত আমরা ন্যায় বিচার পাবো। প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে কণ্ঠস্বর যে শেখ হাসিনারই তা নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রধান সহ জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা উচিত। তিনি আরও বলেছেন, যারা নির্বাচন চায় না তাদের মনে রাখতে হবে জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। সকালে তাদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিভিন্ন ইস্যুতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন। বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন ও সংস্কার নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করবে। পরে তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান। আহ্বান জানাবো যে প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন, তার এই চিকিৎসাকে যেন সর্বোচ্চ চিকিৎসা তার করা সম্ভব হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে প্রায় সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে দেশের দক্ষিণাঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজধানীর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃষ্টি ও জলাবদ্ধতায় জনভোগান্তি নিয়ে জানতে মিথিলা নাজনীনের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর মগবাজারে আছেন। মিথিলা, আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। সকাল থেকে বৃষ্টি ছিল এবং সেই সাথে ছিল জনদুর্ভোগ। তবে 12টার পর থেকে কিন্তু বৃষ্টিটা আসলে তেমন একটা নাই। এটার কারণে জনদুর্ভোগটাও কিছুটা কমেছে। তবে আকাশ এখনো মেঘলা রয়েছে। যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাই লোকজন সচেতনভাবে ছাতা নিয়ে বের হচ্ছেন কিংবা রেইনকোট নিয়ে বের হচ্ছেন। তবে সর্বোপরি নগরবাসী, যাদের সঙ্গে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, রাজধানীর পরিস্থিতি দেখেছি, নগরবাসীদের সাথে কথা বলেছি, তাদের অনেকেই বলছেন যে একটু বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা তৈরি হয়, সেটি নিয়ে তারা বলছেন যে এক্ষেত্রে আসলে প্রয়োজন পরিকল্পিত নগরায়ন। কারণ এই সামান্য জলাবদ্ধতা থেকে ওই সময়টা দেখা যাচ্ছে যখন বৃষ্টি হচ্ছে, ওই সময়টা যারা স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা কিংবা যারা অভিভাবকরা তাদের ব্যবসায় যাবেন, চাকরিতে যাবেন, এক কথায় ঘরের থেকে বের হতে হচ্ছে, তাদেরকে কিন্তু ওই জলাবদ্ধতাটুকু, ওই সাময়িক সময়ে জলাবদ্ধতায় হচ্ছে অনেক বেশি ভোগাচ্ছে। এবং তারা এটার সঙ্গে আরো বলছেন যে এই জলাবদ্ধতা থেকে কিন্তু যখন তাদেরকে এই বৃষ্টির নোংরা পানি পেরিয়ে কাজে যেতে হচ্ছে, সেখান থেকে কিন্তু নানা ধরনের পানিবাহিত রোগেও তারা আক্রান্ত হচ্ছেন। তো সব মিলিয়ে গত 2 দিনের বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি ছিল চরমে। আমরা যখন সকাল থেকে ঘুরেছি, রাজধানীর কারওয়ান বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গিয়েছি, সেখানে আমরা দেখেছি দুর্ভোগটা কতখানি চরমে ছিল। তবে আপাতত এই বৃষ্টি গত 2 ঘন্টা হলো না থাকার কারণে অনেকটা স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন লোকজন।
প্রিয়াঙ্কা। ধন্যবাদ মিথিলা আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মঙ্গলবার থেকে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে জুলাই মাসে মৌসুমী বায়ু সক্রিয় হওয়া এবং লঘুচাপের প্রভাবে চলতি মাসে প্রায় সারা দেশেই চলছে বৃষ্টির প্রকোপ। জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো বিগত ২৪ ঘন্টায় আমরা যদি দেখি যে ফেনীতে ৩৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ, এবং ঢাকায় ৭৭ মিলিমিটার। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত ও ভূমিধসের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর হচ্ছে যে যেহেতু আপনার মৌসুমী বায়ু সক্রিয় আছে, বায়ুচাপের তারতম্যের কারণে সাগরের রোলিং আছে, রোলিং থাকার কারণে আমরা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। ফেনীতে মঙ্গলবার দিনভর অতি ভারী বৃষ্টির ধারা, বুধবার সকালের পর থেকে কিছুটা কমে ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অব্যাহত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে ইতোমধ্যে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ তৈরি হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দুদক থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফুদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে বেতন সহ সব পাওনা ও সুযোগ সুবিধা। শরীফকে চাকরি থেকে অপসারণের ঘটনা দুঃখজনক বলে পর্যবেক্ষণে দিয়েছেন আদালত। ৩ বছর আইনি লড়াই শেষে চাকরি ফেরত পেয়ে শরীফুদ্দিন বলেছেন তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন। মাজহারুল হক মান্না রিপোর্ট। দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে কক্সবাজারে ভূমি অধিগ্রহণ, রোহিঙ্গাদের অবৈধভাবে ন্যাশনাল আইডি দেওয়া সহ বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত করেন মোহাম্মদ শরীফুদ্দিন। এতে একাধিক মহলের রোশনালে পড়েন তিনি। তার বিরুদ্ধে 3টি বিভাগীয় মামলা দেয় দুদক। এরপর 2023 সালের 16 ফেব্রুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফুদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হলে রুল জারি করা হয়েছিল। রুলের শুনানি শেষে রায় ঘোষণা করেন আদালত। কোর্ট শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন, তাকে 3 মাসের নোটিশ দিয়ে টার্মিনেট করে দিলেন চাকরি থেকে। এতে প্রমাণিত হয় যখন কোনো কর্তৃপক্ষ নিশ্চিত হয় যে বিভাগীয় মামলা তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ সেকশনটা অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। রায় ঘোষণার সময় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থিত ছিলেন শরীফুদ্দিন। পরে প্রতিক্রিয়া জানান তিনি। আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি, আমার লয়ার জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আসা করছি। যাক, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি, সব দুঃখ কষ্ট মুছে গেছে। শরীফুদ্দিন যাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন তাদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে হাইকোর্টকে জানান দুদকের আইনজীবী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আবারও থাকছে আবহাওয়া পরিস্থিতির খবর। সিলেটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছে 21.2 মিলিমিটার। সিলেটের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানতে সাদিকুর রহমান সাকির কাছে যাচ্ছি। সাকি, সিলেটে এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? হ্যালো, জি প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং সেখানে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে তার ধারাবাহিকতায় কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল থেকে সিলেটেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও বৃষ্টি হচ্ছে। সিলেট শহরে এবং শহরতলির আশেপাশে এবং অন্যান্য জায়গায় পুরো সিলেট বিভাগ জুড়ে কিন্তু গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। গতকাল যে পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছিল, আজকে গত 24 ঘন্টায় আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পেরেছি যে 22 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামী 24 ঘন্টায় সিলেটের সর্বত্রই হালকা থেকে ভারী
বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় উল্লেখ করার মতো, এখানে এখন পর্যন্ত সিলেটের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে তাতে বন্যা হওয়ার তেমন আশঙ্কা এখানে নেই। তবে বৃষ্টি অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাতের কারণে জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে জানেন যে এইচএসসি পরীক্ষা থেকে আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সে কারণে যারা বাসা থেকে বের হচ্ছেন বা ঘর থেকে বের হচ্ছেন তাদের বৃষ্টিতে একটু ভোগান্তিতে পড়তে হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে সিলেটে সারা দেশের মতো টানা বৃষ্টিপাত অব্যাহত আছে, কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে সিলেটের বৃষ্টির সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ সাকি আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। এছাড়া টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ফেনীতে কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে আশপাশের গ্রামসহ বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় রিকশা, ইজি বাইক ও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। গরু ছাগল নিয়ে, হাঁস মুরগি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না, পানিতে ভাসিয়ে যাবে। ওসু একটু বিল্ডিং আছে, এই বিল্ডিং এ উঠছি কোন রকম আত্মরক্ষার জন্য এখানে উঠছি। উজানে বৃষ্টি বন্ধ থাকলে বাঁধ ভাঙনের সংখ্যা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বানগুলা যে বাগনার বানগুলা এগুলা স্থায়ীভাবে সমাধান করার জন্য। অবস্থা খারাপ, এলাকার আশ্রয় অনেক লোকজন গেছে। পানি খানা দানা সব দিন মাল সামনা জ্বরের সব নষ্ট হয়ে গেছে। 3 দিনের টানা বর্ষণ এবং কীর্তনখোলা নদীর জোয়ারের পানিতে বরিশাল নগরীর কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গেল 24 ঘন্টায় নগরীর ড্রেন উপচে পানি এসে সড়ক প্লাবিত হয়েছে। নগরীর নবগ্রাম রোড থেকে বরুড়া রোড, করিমকুটির, মুন্সির গ্যারেজ, বটতলা, কাউনিয়া, আলেকান্দা, কাশীপুর ও লাকুটিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। গত বছরের বন্যা ক্ষতিগ্রস্ত ও সাম্প্রতিককালের ভারী বৃষ্টিপাতের কারণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্বেচ্ছাশ্রমে প্রায় 3 কিলোমিটার সড়ক মেরামত করছেন স্থানীয়রা। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেশে প্রতি বছরই পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। সমাজবিজ্ঞানীরা বলেছেন, শিক্ষার্থীদের উপর সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করা চাপ এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত প্রচার এর জন্য অনেকাংশে দায়ী। পরীক্ষার ফল দিয়ে সফলতা বিচার না করে শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। লায়লা নওশিনের রিপোর্ট। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর প্রতি বছর গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয় সবচেয়ে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের সফলতার খবর আর উচ্ছ্বাসের চিত্র। আর এরপরই আসে অকৃতকার্য শিক্ষার্থীদের খবর। সে খবর অকৃতকার্যতার কারণ নিয়ে নয়, বরং কাঙ্ক্ষিত ফল না পাওয়া অনেকের আত্মহনন নিয়ে। গত বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের 8 ঘন্টার মধ্যে 9 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছিল। এবছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে 10 জুলাই। ফল ঘোষণার অপেক্ষায় আছে 19 লাখ শিক্ষার্থী। পাবলিক পরীক্ষায় সাফল্য পেতে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আত্মহননের মতো ট্র্যাজেডির দায় আসলে কার? আমি প্যারেন্টসদেরকে একা দোষ দিই না, এটা সোসাইটি তাদেরকে ইম্পোজ করছে। আমার কাছে মনে হয় যে সোসাইটাল এক্সপেকটেশনটা যদি একটা বাচ্চার শুধুমাত্র গ্রেড বেস না হয়ে একটা বাচ্চার অন্য অ্যাচিভমেন্টের দিকে হতে পারে। আমরা যখন এই ফেসবুকে বিশাল অর্জনগুলো প্রকাশ করি, অবভিয়াসলি করব, কিন্তু একই সাথে অন্তত সেইটুকু মনে রেখে করা যে আমাদের চারপাশে সব বাচ্চারাই সেই অর্জনটা করে নেয়। তো তাদের প্যারেন্টসদেরকে আসলে মানসিক চাপটা তৈরি না করা, তাদের বাচ্চাদেরকে বলা সো হোয়াট, দ্য ওয়ার্ল্ড ইজ বিগ, আরো সামনে অনেক কিছু আছে, সেটা করো বাবা। সফল শিক্ষার্থীদের পাশাপাশি অকৃতকার্যদের পাশে রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে সচেতনভাবে থাকার পরামর্শ দেন এই সমাজবিজ্ঞানী। সফলতার খবর প্রকাশে গণমাধ্যমকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এটা নিয়ে প্রচুর কাজ করা দরকার। একটা হচ্ছে একটা প্রপার সোশ্যাল মোটিভেশনাল প্রোগ্রাম তৈরি করা বাচ্চাদের জন্য,
এটা ন্যাশনাল মিডিয়াতে যাবে, সোশ্যাল মিডিয়াগুলোতে যাবে, একাডেমিক ইনস্টিটিউশনগুলোতে যাবে, যে বাচ্চাদেরকে আমরা আগে থেকেই মোটিভেট করব, আগে থেকেই বোঝাবো। একটা খেলায় মানুষ হেরে যায় না, তো এটা হচ্ছে একটা গেমস, তুমি আজকে হেরে গেছো আরেকদিন উইন করবে। শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এনে সফলতার ধারণা পাল্টে দেওয়া এবং স্কুলগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কাউন্সেলিং এর ব্যবস্থা রাখলে অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মহনন কমবে বলে আশা করেন বিশেষজ্ঞরা। লালেনা হোসেন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙামাটির মানুষ। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় কাটা, নির্বিচারে বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে বিপর্যস্ত পাহাড়ি কন্যা রাঙামাটির পরিবেশ প্রতিবেশ। প্রতিনিয়ত ধ্বংস হতে থাকা এই পর্যটন শহরের প্রাণ প্রকৃতি রক্ষায় প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। পর্যটন নগরী রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এই বর্ষায় শুরু হয়েছে, তা সারা দেশব্যাপী জোরের সাথে ছড়িয়ে দিতে হবে এবং নানা ধরনের বৃক্ষের মাঝ দিয়ে যেটা হবে, রাঙামাটিতে কিন্তু পর্যটন বাড়বে, পাশাপাশি আমাদের এই জায়গাটি ভালো থাকবে এই বৃক্ষের কারণে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। ফলদ, বনজ ও ঔষধি সহ নানা জাতের গাছের চারা উপহার পেয়ে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম। আমরা চাই রাঙামাটিতে বনায়নটা বেশি বেশি করে হোক। চলুন আসুন আমরা বাঁচাই বন এবং বন আমাদের বাঁচাক জীবন। আমাদের যতটুকু সম্ভব আমরা বৃক্ষ লাগাই, বৃক্ষরোপণ করি। যে বৃক্ষটি উপহার দেওয়া হয়েছে সেটি আজকে আমরা বাসায় নিয়ে রোপণ করব। পরিবেশগত সংকট মোকাবেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সময়োপযোগী বলছেন বিশিষ্টজনরা। তারা অতীতের ধারাবাহিকতা রক্ষা করে এই কার্যক্রম পরিচালনা করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চ্যানেল আই যে তাদের একটা গতানুগতিক ধারাতে বের হয়ে আসে, যে প্রকৃতিকে রক্ষা করার জন্য, এই জলবায়ুকে সাবলীল করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা ধন্যবাদ জানাই। শুধু বৃক্ষ লাগালেই হবে না, কেউ যাতে বৃক্ষ নিধন না করে সেটির দিকেও আমাদের সকলেরই সুদৃষ্টি রাখতে হবে। পরিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা প্রশাসনের। গ্রামের বাড়িতে গিয়ে তাদেরকে এই গাছের নিচে বসে তুমি গল্প করবে যে কোনো এসএসসি পরীক্ষার সময় চ্যানেল আই প্রোগ্রামে অনুপ্রাণিত হয়ে আমি গাছ লাগিয়েছিলাম। দেখো বাবা, এই গাছের তলায় তোমাদেরকে বসে আজকে আমরা গল্প করছি। চমৎকার স্মৃতি হবে না? প্রকৃতি জীবন চমৎকার একটা কাজ করছে আমাদের রাঙামাটি জেলায়। তো এই প্রোগ্রামটার সাথে আমরা রাঙামাটি পৌরসভা যুক্ত আছি। আমরা চাই যে এই প্রোগ্রামটা তাদের চলমান থাকুক। এখানে পরিবেশটা এত সুন্দর, আসলে এখানে আসলে মানুষের অনেক কিন্তু প্রবলেম দূর হয়ে যায়। পরিবেশটা যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, ঠিক একইভাবে কিছুদিন পরে আমরা সেই ফিডব্যাকটা পাবো। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই জেলার শহরসহ 5টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে 15,000 বৃক্ষরোপণ করবে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পাবনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আধুনিক উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদী বাড়ি তিল চার জাত কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে। বাড়ির সরেজমিন গবেষণা বিভাগ এই জাত কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে। এবারে প্রকৃতি সংবাদ। শব্দ দূষণে অতিষ্ঠ গাজীপুরের জনজীবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে অবাধে হাইড্রোলিক হর্নের ব্যবহার ও মাইকিং চলছে, এতে হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণ রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
দর্শক, সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই অভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও যাচাই করে বিবিসির প্রতিবেদন। গণহত্যায় জড়িত প্রমাণ হলে দল হিসেবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত মনে করে বিএনপি। জনগণের জন্যই নির্বাচন প্রয়োজন মন্তব্য। মৌসুমী বায়ু সক্রিয় ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশ জুড়ে ভারী বৃষ্টি, আরও বৃষ্টি ও পাহাড়ি এলাকায় ভূমিধসের পূর্বাভাস। বরখাস্ত দুদক কর্মকর্তা শরীফউদ্দিনকে চাকরিতে পুনর্বহালের করতে হাইকোর্টের নির্দেশ। ফেরত দিতে হবে বেতন সহ সব পাওনা ও সুযোগ সুবিধা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগকে স্বাগত। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।